বিলাস শুষ্ক হইয়া উঠিল। সে যে পিতৃভক্তির আতিশয্যবশতই বিবাদ করিতেছিল, এ ভ্রম যেন কেহ না করেন। এ সকল লোকের স্বভাবই এই যে ছিদ্র পাইলেই তাহাকে নিরর্থক বড় করিয়া, দুর্বলকে পীড়া দিতে, ভীতকে আরো ভয় দেখাইয়া ব্যাকুল করিয়া তুলিতেই আনন্দ অনুভব করে। তা সে যাই থাক এবং হেতু যত অসংলগ্নই হোক। কিন্তু বিজয়া যখন তিলার্ধ অবনত না হইয়া তাহাকেই তুচ্ছ করিয়া দিয়া ঘৃণা ভরে চলিয়া গেল, তখন এই গায়ে পড়া কলহের সমস্ত ক্ষুদ্রতা তাহাকে তাহার নিজের কাছেও অত্যন্ত ছোট করিয়া ফেলিল। সে খানিকক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া মুখখানি কালো করিয়া আস্তে আস্তে বাড়ি চলিয়া গেল। অপরাহ্নকালে রাসবিহারী ছেলে সঙ্গে করিয়া দেখা করিতে আসিলেন। বলিলেন, কাজটা ভালো হয়নি মা। আমার হুকুমের বিরুদ্ধে হুকুম দেওয়ায় আমাকে ঢের বেশি অপ্রতিভ করা হয়েছে। তা যাক, বিষয় যখন তোমার, তখন এ কথা নিয়ে আর অধিক ঘাঁটাঘাঁটি করতে চাইনে। কিন্তু বারংবার এরকম ঘটলে আত্মসম্মান বজায় রাখবার জন্যে আমাকে তফাৎ হতেই হবে, তা জানিয়ে রাখছি। বিজয়া কোনো উত্তর দিল না, বরঞ্চ মৌনমুখে সে অপরাধটা একরকম স্বীকার করিয়াই লইল। রাসবিহারী তখন কোমল হইয়া বিষয় সংক্রান্ত অন্যান্য কথাবার্তা তুলিলেন। নূতন তালুকটা খরিদ করিবার আলোচনা শেষ করিয়া বলিলেন, জগদীশের দরুন বাড়িটা যখন তুমি সমাজকেই দান করলে মা, তখন আর বিলম্ব না করে এই পূজার ছুটিটা শেষ হলেই তার দখল নিতে হবে, কি বলো? বিজয়া ঘাড় নাড়িয়া কহিল, আপনি যা ভালো বুঝবেন তাই হবে। টাকা পরিশোধ করবার মেয়াদ তো তাদের শেষ হয়ে গেছে। রাসবিহারী কহিলেন, অনেক দিন। জগদীশ তার সমস্ত খুচরা ঋণ একত্র করার জন্যে তোমার বাবার কাছে 8 বছরের করালে 10,000 টাকা কর্জ নিয়ে কবালা লিখে দেয়। শর্ত ছিল, এর মধ্যে শোধ দিতে পারে ভালোই, না পারে তার বাড়ি, বাগান, পুকুর, তার সমস্ত সম্পত্তি আমাদের। তা 8 বৎসর পার হয়ে এটা 9 বৎসর চলছে। বিজয়া কিছুক্ষণ অধোমুখে নীরবে বসিয়া থাকিয়া মৃদুকণ্ঠে কহিল, শুনতে পাই তার ছেলে এখানে আছেন। তাকে ডেকে আরো কিছুদিন সময় দিয়ে দেখলে হয় না, যদি কোনো উপায় করতে পারেন? রাসবিহারী মাথা নাড়িতে নাড়িতে কহিলেন, তা পারবে না, পারবে না। পারলে। পিতার কথাটা শেষ না হইতেই বিলাস হঠাৎ গর্জন করিয়া উঠিল। এতক্ষণ সে কোনরূপে ধৈর্য ধরিয়াছিল, আর পারিল না। কর্কশ্বরে বলিল, পারলেই বা আমরা দেব কেন? টাকা নেবার সময় সে মাতালটার হুঁশ ছিল না? কি শর্ত করছি, এ শোধ দেব কি করে? বিজয়া বিলাসের প্রতি একবার দৃষ্টিপাত করিয়াই রাসবিহারীর মুখের দিকে চাহিয়া শান্ত দৃঢ় কণ্ঠে কহিল, তিনি আমার বাবার বন্ধু ছিলেন। তার সম্বন্ধে সসম্মানে কথা কইতে বাবা আমাকে আদেশ করে গেছেন। বিলাস পুনরায় তর্জন করিয়া উঠিল, হাজার করে গেলেও সে যে একটা। রাসবিহারী বাধা দিলেন, তুমি চুপ করো না বিলাস। বিলাস জবাব দিল, এসব বাজে সেন্টিমেন্ট আমি কিছুতেই সইতে পারিনি। তা সে কেউ রাগই করুক আর যাই করুক, আমি সত্য কথা বলতে ভয় পাইনি, সত্য কাজ করতে পেছিয়ে দাঁড়াইনি। রাসবিহারী উভয় পক্ষকেই শান্ত করিবার অভিপ্রায়ে হাসিবার মতো মুখ করিয়া বারবার মাথা নাড়িতে নাড়িতে বলিতে লাগিলেন, তা বটে, তা বটে। আমাদের বংশের এই স্বভাবটা আমারও গেল নাকি না? বুঝলে না মা বিজয়া,
আমি আর তোমার বাবা এই জন্যেই সমস্ত দেশের বিরুদ্ধে সত্য ধর্ম গ্রহণ করতে ভয় পাইনি। বিজয়া কহিল, বাবা মৃত্যুর পূর্বে আমাকে আদেশ করে গিয়েছিলেন ঋণের দায়ে তার বাল্যবন্ধুর প্রতি যেন অত্যাচার না করি। বলিতে বলিতেই তাহার চোখ ছলছল করিয়া উঠিল। স্নেহময় পিতার যে অনুরোধ তাহার জীবিতকালে অসঙ্গত খেয়াল বলিয়াই বোধ হইয়াছিল, তাহার মৃত্যুর পরে আজ তাহাই দূরতিক্রম্য আদেশের মতো তাহাকে বাধা দিতেছিল। বিলাস কহিল, তবে তিনি কেন সমস্ত দেনাটা নিজে ছেড়ে দিয়ে গেলেন না শুনি? বিজয়া তাহার কোনো উত্তর না দিয়া রাসবিহারীর মুখের প্রতি চাহিয়া পুনরায় কহিল, জগদীশবাবুর ছেলেকে ডেকে পাঠিয়ে সমস্ত কথা জানানো হয়, এই আমার ইচ্ছে। তিনি জবাব দিবার পূর্বেই বিলাস নির্লজ্জের মতো আবার গর্জন করিল, সে যদি আরো 10 বৎসর সময় চায় তাই দিতে হবে নাকি? তাহলে দেশে সমাজ প্রতিষ্ঠার আশা সাগরের অতল গর্ভে বিসর্জন দিতে হবে দেখছি। বিজয়া ইহার উত্তর না দিয়া রাসবিহারীকেই লক্ষ্য করিয়া কহিল, আপনি একবার তাকে ডেকে পাঠিয়ে এ বিষয়ে তার কি ইচ্ছা জানতে পারবেন নাকি? রাসবিহারী অতিশয় ধূর্ত লোক। তিনি ছেলের ঔদ্ধত্যের জন্য মনে মনে বিরক্ত হইলেও বাহিরে তাহারই মতটাকে সমীচীন প্রমাণ করিতে একটুখানি ভূমিকার ছলে ধীরভাবে কহিলেন, দেখো মা, তোমাদের মতান্তরের মধ্যে তৃতীয় ব্যক্তির কথা কওয়া উচিত নয়। কারণ কিসে তোমাদের ভালো সে আজ না হয় কাল তোমরাই স্থির করে নিতে পারবে। এই বুড়োর মতামতের আবশ্যক হবে না, কিন্তু কথা যদি বলতে হয় মা, বলতেই হবে। এক্ষেত্রে তোমারই ভুল হচ্ছে। জমিদারি চালাবার কাজে আমাকেও বিলাসের কাছে হার মানতে হয়, সে আমি অনেকবার দেখেছি। আচ্ছা, তুমি বলো দেখি, কার গরজ বেশি, তোমার না জগদীশের ছেলের? তার ঋণ পরিশোধের সাধ্যই যদি থাকতো সে কি নিজে এসে একবার চেষ্টা করে দেখতো না? সে তো জানে তুমি এসেছো। এখন আমরাই যদি উপযাজক হয়ে তাকে ডাকিয়ে পাঠাই, সে নিশ্চয়ই একটা বড় রকমের সময় নেবে, কিন্তু তাতে ফল শুধু এই হবে যে সে টাকাও দিতে পারবে না, তোমাদের সমাজ প্রতিষ্ঠার সংকল্প চিরদিনের জন্য ডুবে যাবে। বেশ করে ভেবে দেখো দেখি মা, এই কি ঠিক নয়? বিজয়া নীরবে বসিয়া রহিল। তাহার মনের ভাব অনুমান করিয়া বৃদ্ধ রাসবিহারী ক্ষণকাল পরে কহিলেন, বেশ তো, তার অগোচরে তো কিছুই হতে পারবে না। তখন নিজে যদি যে সে সময় চায় তখন না হয় বিবেচনা করেই দেখা যাবে। কি বলো মা? বিজয়া ঘাড় নাড়িয়া জানাইল, আচ্ছা। কিন্তু তাহার মুখের চেহারা দেখিয়া স্পষ্ট বোঝা গেল সে মনে মনে এই প্রস্তাব অনুমোদন করে নাই। রাসবিহারী আজ বিজয়াকে চিনিলেন। তিনি নিশ্চয়ই বুঝিলেন এ মেয়েটির বয়স কম, কিন্তু সে যে তাহার পিতার বিষয়ের মালিক ইহা সে জানে, এবং তাহাকে মুঠার ভিতরে আনিতেও সময় লাগিবে। সুতরাং একটা কথা লইয়াই বেশি টানা হেঁচড়া সঙ্গত নয় বিবেচনা করিয়া সান্ধ্য উপাসনার নাম করিয়া গাত্রোত্থান করিলেন। বিজয়া প্রণাম করিয়া নিঃশব্দে আসন ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল। তিনি আশীর্বাদ করিয়া বাহির হইয়া গেলেন। বিজয়া মুহূর্তকাল মাত্র চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া কহিল, আমার অনেকগুলো চিঠিপত্র লিখতে আছে, আপনার কি আমাকে কোনো আবশ্যক আছে? বিলাস রূঢ়ভাবে জবাব দিল, কিছু না, আপনি যেতে পারেন। আপনাকে চা পাঠিয়ে দিতে বলবো কি? না, দরকার নেই। আচ্ছা, নমস্কার বলিয়া বিজয়া দুই করতল একবার একত্র করিয়াই ঘর ছাড়িয়া চলিয়া গেল। কি হবে এরপর জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে
আপনাদের মূল্যবান মতামত জানিয়ে সমৃদ্ধ করুন। থ্যাংক ইউ মাই লাভস, টেক কেয়ার।